জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যুদ্ধের পঞ্চম দিন। কোন যুদ্ধ? ইরানের ওপরে ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী তারা স্ট্রাইক করেছিল এবং সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এলিমিনেট করে দিয়েছিল। ইরানে এই মুহূর্তে রাষ্ট্রীয় শোক চলছে 40 দিনের, এবং তার যে জের গোটা পৃথিবীতে পড়ে গিয়েছে। পৃথিবীর মানুষ প্রায় দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন। কেউ কেউ আয়াতুল্লাহ আলী খামেনির যে মৃত্যু, অকাল মৃত্যু, 86 বছর বয়সী একজন ধর্মীয় গুরুর মৃত্যুতে শোক প্রকাশ করছেন, যেটা ভারতবর্ষের বিভিন্ন শহরে, এমনকি একদম উত্তরের লাদাখ থেকে শুরু করে একদম তামিলনাড়ু পর্যন্ত বিভিন্ন জায়গায় শোক প্রকাশের একটা ছবি উঠে আসছে। সেই ছবি অব্যাহত রয়েছে গত 4 দিন ধরে। এর পাশাপাশি কিন্তু আনন্দেরও উদযাপন চলছে, সেটা ইউরোপে, আমেরিকায়, এমনকি আমাদের এই দেশে ভারতবর্ষে এবং অবশ্যই আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গে। অর্থাৎ কিছু মানুষ আনন্দ করছেন, আবার কিছু মানুষ সত্যি সত্যি মন থেকে তারা দুঃখিত, মর্মাহত। আয়াতুল্লাহ আলী খামেনি 4 দিন আগে তার এলিমিনেশনের পরে ইরানের তরফে তার পুত্র মোজতবা খামেনেইকে তাদের যে সুপ্রিম কমান্ডার বা সুপ্রিম লিডার, মানে একদম সেই পিতার পদে পুত্রকে বসানো হয়েছে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তবে বেশ কিছু অফিসার, বেশ কিছু সেনাকর্তা তারা ইতিমধ্যেই তারা মারা গিয়েছেন, এবং ইসরায়েল এবং আমেরিকা যা বিবৃতি দিয়ে জানিয়েছে যে কতদিন যে মোজতবা খামেনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটা নিয়ে একটা আশঙ্কা রয়েছে। তবে আমরা সবাই চাই যে সুস্থিতি ফিরে আসুক। তো আমাদের চাওয়া না চাওয়ায় তো কিছু যায় আসে না। তার কারণ ইরানের তরফে যেটা আপনারা জানেন যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীটাকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। শুধুমাত্র চীনের জন্য যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। একদম রাস্তায় যেমন করে ট্রাফিক জ্যাম দেখা যায়, একইভাবে হরমুজ প্রণালীতেও কিন্তু ট্রাফিক জ্যাম দেখা দিয়েছে। বিভিন্ন দেশের জাহাজ সেখানে আটকে রয়েছে, এবং ইরান হুমকি দিয়ে রেখেছে যে তাদের ওই র্যাডারের মধ্যে যদি কোনো জাহাজ চলে আসে, শুধুমাত্র চীনা জাহাজ ছাড়া, চীনা পতাকা থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে, আর বাকিগুলোকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, এমনটা তারা ঘোষণা করে দিয়েছে। আর এই হরমুজ প্রণালী আপনারা জানেন যে পারস্য উপসাগর আর আরব সাগরের মধ্যেকার একটা খাল, মানে সেটা বিরাট কোনো চওড়া নয়, সেটা একটা খালেরই মতো হরমুজ প্রণালী, যেখান থেকে বিশ্বের বেশিরভাগ তৈলবাহী জাহাজ, যেগুলো ক্রুড অয়েল, যেটা অপরিশোধিত তেল, গ্যাস ইত্যাদি, ওই রাস্তা দিয়েই পরিবহন করা হয়, সেটা বন্ধ হয়ে থাকার ফলে ভারত সহ গোটা বিশ্বের তৈল ভাণ্ডারে একটা টান পড়বে। তেলের দাম, অপরিশোধিত তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে। শেয়ার বাজারে ইতিমধ্যেই তার পতন লক্ষ্য করা গিয়েছে। কিন্তু অন্যদিকে যারা ইরানের ওপরে আক্রমণকে নিন্দা করছেন, তারা আবার এটা নিন্দা করছেন না যে ইরান যে তার প্রতিবেশী দেশগুলোতে, দুবাইতে, কাতারে, ওমানে, বিভিন্ন জায়গায়, কুয়েতে, ইরাকে যে সমস্ত হামলাগুলো চালিয়েছে বা চালিয়ে যাচ্ছে, সেটার নিন্দা আর কেউ করছেন না। পুরোপুরি একতরফা ভাবে কেউ কেউ ইসরায়েল আমেরিকার পক্ষ নিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ শুধুমাত্র ইরানের পক্ষ নিয়ে নিচ্ছেন। এটা একটা খুব মুশকিল অবস্থায় গোটা বিশ্ব পড়ে গিয়েছে। কেউ শুধু শোক পালন করছেন, আবার কেউ শুধুমাত্র আনন্দ উদযাপন করছেন। দেখুন, যুদ্ধ মানেই দু তরফেরই ক্ষতি। ইতিমধ্যে দেখা গিয়েছে যে ইরানের স্কুলে হামলার ফলে কয়েকশো প্রাণহানি হয়েছে, সেখানে শিক্ষক, শিক্ষাকর্মী, স্কুলের বাচ্চারাও ছাড় পায়নি। সেই দৃশ্য যেমন মর্মান্তিক, হাসপাতালে যেটা স্ট্রাইক হয়েছে, হাসপাতাল পুরো উড়ে গিয়েছে, সেই দৃশ্য যেমন মর্মান্তিক, একইভাবে ইসরায়েল, আমেরিকা সহ অন্যান্য জায়গায় যে স্ট্রাইকগুলো করা হচ্ছে ইরানের তরফে, তাতে করেও কিন্তু অনেক ধ্বংসের ছবি উঠে আসছে, অনেক মৃত্যুর ছবি উঠে আসছে। এর মধ্যে যেটা হয়ে গেছে, মানে আমরা ইরান থেকে এবার ভারতবর্ষ থেকে আমাদের নিজেদের রাজ্যে ফিরে আসছি। এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে আগামী 8 তারিখে, 8ই মার্চে নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা কলকাতায় আসছে, এবং কলকাতায় এসে যা যা নিয়ম, তারা দুদিন বৈঠক করবে। তারা জেলা শাসক, রাজ্য প্রশাসন, পুলিশ সুপার সবার সঙ্গে কথা বলবে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলার পরে দিল্লিতে যখন আবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ফিরে যাবে, তারপরে যে কোনো দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে। নির্বাচন হবে 5টি রাজ্যে, এর মধ্যে পন্ডিচেরিও রয়েছে। পশ্চিমবঙ্গ, কেরল, আসাম, তামিলনাড়ু এবং পন্ডিচেরি। এই যে তামিলনাড়ু, আসাম, কেরালা, পন্ডিচেরি এবং পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাবে, সেটা কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে যদি 8 তারিখে এই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা আসে, এবং 9-10-এ ইসিআইর যারা অফিসার, যারা কর্তা, তাদের সঙ্গে বৈঠক হবে, তারপরে যারা যখন ফিরে যাবে, মোটামুটি
ধরা যেতেই পারে যে 15 তারিখের মধ্যে বা 15 তারিখ নাগাদ, একদিন আগে পিছে হতে পারে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এবং আমরা যেটা থাম্বনেল করেছি যে সরাসরি ভোটে ইরান কিন্তু ইস্যু হতে চলেছে। এটা কিভাবে ইস্যু হতে চলেছে যে কোথায় ইরান আর কোথায় ভারত, তার মধ্যে আবার অঙ্গরাজ্য, ধরা যাক শুধু পশ্চিমবঙ্গের কথাই যদি আমরা ধরি, আপনারা বলবেন ইরান কেন, কিভাবে ইস্যু হতে চলেছে? দেখছেন না, একদম শুরুতে যেটা বললাম, একদিকে আনন্দের উদযাপন হচ্ছে, আরেকদিকে শোক প্রকাশের মিছিল হচ্ছে, শোক মিছিল হচ্ছে, আরেকদিকে উল্লাস হচ্ছে। আর এর মধ্যে থেকে অদ্ভুতভাবে সিপিআইএম, এসইউসিআই বা কংগ্রেসের তরফে একটা দাবি করা হয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনি এলিমিনেশনে বা তাকে হত্যা করা বা মেরে ফেলা বা ইরানের ভাষায় শহীদ করা, সেই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন মুখ খুলছেন না? আচ্ছা বলুন তো, সুখে থাকতে ভূতে কিলোয়, এটা কি হয়? মানে ভালো আছি চুলকে কেন ঘা করব ভালো জায়গাটাকে? এই তো গতকাল দোলযাত্রা হয়ে গেল, আজকে হোলি হলো, দর্শকরা একদম শুরুতেই আপনাদের শুভেচ্ছা জানানো উচিত ছিল, আমরা ভুলে গেছি। আপনারা সবাই দোলযাত্রা এবং হোলির শুভেচ্ছা গ্রহণ করবেন, ভালোবাসা গ্রহণ করবেন এবং প্রণাম গ্রহণ করবেন। আশা করি আপনাদের এই দোলযাত্রা এবং হোলি অত্যন্ত ভালোভাবে কেটেছে। দেখুন, আমার চোখে যা ছবি ধরা পড়েছে তাতে করে নির্বিঘ্নে, মানে সবাই হৈ হৈ করে প্রত্যেক বছরের মতো একে অপরকে রং দিয়েছে, রং মাখিয়েছে, আনন্দ উদযাপন করেছে। বাইকে করে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা, যুবক যুবতীরা তারা যেভাবে রাস্তায় ঘোরাফেরা করেছে, এবং দোলের সময় যা হয়, কেউ কিছু তরল বা কিছু অন্যান্য কিছু পানীয় তারা গ্রহণ করেন, এবং তার ফলে সেটা আনন্দ উৎসবেরই একটা অঙ্গ হিসেবে এটা প্রচলিত হয়ে আছে, সেটা এবারেও হয়েছে। তো এই যে হোলি উদযাপন বা দোল উদযাপন, এটা কি সম্ভব হতো যদি দেশের প্রধানমন্ত্রী বা ভারত সরকার এই আয়াতুল্লাহ আলী খামেনির এলিমিনেশনের পরে নিন্দা প্রকাশ করত? হতো না। আপনারা ছবি দেখলে অবাক হয়ে যাবেন যে পাকিস্তানে, সেখানে যে উপদূতাবাস বা দূতাবাসের বাইরে পাকিস্তানি যারা শিয়া পন্থী আর কি মুসলিম, তারা গিয়ে এমনভাবে বিক্ষোভ দেখিয়েছিল, তার ফলে পাকিস্তানি দিয়ে সেনা গুলি করে 30-35 জনকে মেরে ফেলেছে। এবং তারপরে পাকিস্তানে কিন্তু স্লোগান উঠেছে, পাকিস্তান বিরোধী স্লোগান, পাকিস্তানের সেনাকর্তা, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট পাকিস্তান বিরোধী স্লোগানে পাকিস্তান এখন গমগম করছে। আপনারা কি সেইটা চেয়েছিলেন? যারা এটা বলছেন তাদের নিশ্চয়ই মনে থাকবে যে 2011 সালে লিবিয়ায় যে গৃহযুদ্ধ হয়েছিল, সেখানকার গাদ্দাফি নামের সেখানকার স্বৈরাচারী শাসকের যখন মৃত্যু হয়েছিল, তখন কিন্তু কেন্দ্রে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার, কংগ্রেস সরকার। তখন কিন্তু সেই গাদ্দাফির মৃত্যুতে আমাদের দেশ, ভারতবর্ষ বা ভারতের সরকার কোনো শোক প্রকাশ করেনি। অতএব কোনো রাষ্ট্রনেতার মৃত্যুতে যে শোক প্রকাশ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এই নজির রয়েছে। আর যারা বলছেন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে কেন শোক প্রকাশ করছে না, আচ্ছা বলুন তো, আমেরিকার মতো অত শক্তিধর দেশ, যারা বুদ্ধিতে, শক্তিতে, মেধায় সমস্ত দিক থেকে এগিয়ে আছে, ইসরায়েলের মতো একটা পুরনো বন্ধু, তারা যখন একটা স্ট্রাইক করেছে একটা দেশের ওপরে, ইরানের ওপরে, ইরানের যে সর্বোচ্চ নেতা, সুপ্রিম কমান্ডার সেখানে মারা গিয়েছে, এবং ইরানের ইতিহাস তো মোটেও সুখকর নয়। ইরানে 47 বছর ধরে এই যে এরা শাসন করেছিল, তার আগে ইরান ছিল একদম মুক্ত একটা গণতান্ত্রিক দেশ, সেখানে নারী স্বাধীনতা ছিল, সেখানে সবকিছু খোলামেলা পরিবেশ ছিল। তারপরে সেখানে হিজাব চাপানো হলো, তারপরে গণহত্যা হলো, মানে যা কাণ্ড হয়েছে সব আপনারা জানেন। তো এই কারণে যারা উৎসব উদযাপন করছেন, যারা আনন্দ উদযাপন করছেন, তারা এই ভোগান্তিটাকে মাথায় রেখেই করছেন। আবার অনেকে যারা ধর্মীয়ভাবে এই যে গোঁড়া আয়াতুল্লাহ, তাকে বিশ্বাস করতেন, ভক্তি করতেন, ভালোবাসতেন, তার মৃত্যু হয়েছে, তার ফলে তারা শোকগ্রস্ত হয়ে পড়েছেন। তবে ভারতে যারা শোক প্রকাশ করছেন, তাদেরকে কিন্তু ভারতের উপরে কোনো হামলা হলে বা অন্য কোনো ঘটনা হলে তাদেরকে শোক প্রকাশ করতে দেখা যায় না। তো তারা শুধুমাত্র সিলেক্টিভ ওয়েতে শোক প্রকাশ করে থাকেন। এই যে নির্বাচনের আবহ, এই যে আমরা থাম্বনেলটা করেছি যে ভোটে ইরানি ইস্যু, এই কারণেই বলছি যে দেখুন, এই যে কাণ্ডটা হয়েছে, এই যুদ্ধটা কিন্তু যে এক্ষুনি থেমে যাবে সেটা কিন্তু নয়। আবহাওয়া যেদিকে যাচ্ছে, যতই আপনি মোজতবা খামেনি, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র, তাকে দায়িত্ব দিয়ে দিন না কেন, ইসরায়েল বা আমেরিকা কিন্তু ছাড়বে না। একটা সময় আসতে পারে যখন ইরান টুকরো টুকরো হয়ে যেতে পারে, অথবা ইরানের আগের যারা শাসক তারা যদি ফিরে এসে আবার তারা এই শাসন ক্ষমতাটার পরিবর্তন করে দেন। অর্থাৎ এই যে ইসলামিক গার্ড যেটা রয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড,
তাদেরকে যদি বশ করতে পারে, তারা যদি বশ্যতা স্বীকার করে, যদি ইরানের এই পট পরিবর্তনটা হয়ে যায়, তখন যুদ্ধ থামতে পারে। তার আগে পর্যন্ত কোনোভাবে যুদ্ধ থামার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, এবং এর ফলে গোটা বিশ্ব যেমন ভুগবে, তেমনি করে এই যে শোক প্রকাশ এটা কিন্তু হতেই থাকবে। অতএব একটা অংশ যখন শোক প্রকাশ করবে, আর একটা অংশ উৎসব উদযাপন করবে, আনন্দ করবে। এটাই হতে চলেছে নির্বাচনের ইস্যু। আপনারা দেখবেন এই যে যারা বিজেপি বিরোধী দলগুলো রয়েছে, ইতিমধ্যে দিল্লি বা বিভিন্ন শহরে তারা যে মিছিল বার করেছে, এই মিছিলটা কিন্তু কলকাতাতে ইতিমধ্যে হয়ে গেছে। এই মিছিল আরো হবে, এবং ইরানের পক্ষে কিছু লোক দাঁড়িয়ে যাবে, এবং এই যে শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খোমেনি, তার পাশে কিছু লোক দাঁড়িয়ে যাবে। এইটা একটা বড় ইস্যু এই কারণে হয়ে যাবে, তার কারণ তার বিরুদ্ধাচরণ করে আরেকটা অংশ তারা এককাট্টা হয়ে যাবে, এবং এটাই সম্ভবত কাজে লাগাতে পারে ভারতীয় জনতা পার্টি, সেরকম ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এবারে এই যে 8 তারিখে ইসিআই যে পুরো ফুল বেঞ্চ আসছে কলকাতায়, তার আগে রাজনৈতিক উত্তাপ কিন্তু আরো বেড়ে চলেছে। আপনারা জানেন যে 28 তারিখে, মানে গত 28শে ফেব্রুয়ারিতে এই আয়াতুল্লাহ আলী খামেনির এলিমিনেশন হলো, এবং তার পরের দিন থেকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার তরফে একটা পরিবর্তন যাত্রা শুরু করা হয়। সেই পরিবর্তন যাত্রায় অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব তারা যোগ দিয়েছে, এবং সেই যাত্রা দুদিন বন্ধ আছে। গত 3 তারিখে এবং আজকে 4 তারিখে বন্ধ রয়েছে। 5 তারিখ থেকে আবার শুরু হয়ে যাবে। 5 তারিখ থেকে 5000 কিলোমিটার রাস্তা তারা অতিক্রম করবে, প্রায় সমস্ত বিধানসভা কভার করবে, ছোট বড় মিলিয়ে কয়েকশো সভা হবে। সেই সভা এবং এই যাত্রা অর্থাৎ পরিবর্তন যাত্রা শেষ হবে আগামী 14ই মার্চ। 14ই মার্চে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তৃতা দেবেন, এরকম একটা পরিকল্পনা হয়ে আছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে তাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে এসআইআর এর বিরোধিতা করে তিনি যে যাত্রা শুরু করেছিলেন গত জুলাই মাস থেকে, 21শে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে তিনি এসআইআর বিরোধী বিভিন্ন ভাষণ দিয়েছিলেন, এবং তারপরে খুব চেষ্টা করেছিলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রায় 1 কোটি মানুষ যারা ভোট দিতে পারবেন না এমনটা জানা যাচ্ছে। 60 লক্ষ নাম এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, আর প্রায় 60 লক্ষ নাম এমনিই বাদ হয়ে গেছে, মানে মৃত ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী, স্থানান্তরিত ভোটার সব মিলিয়ে এটা বলছি। প্রায় 1 কোটি মানুষ যদি ভোট দিতে না পারেন, মাথাটা ঘুরে যাওয়া খুব স্বাভাবিক, উত্তেজনা বাড়া স্বাভাবিক, আশঙ্কা হওয়া স্বাভাবিক, উদ্বেগ হওয়া স্বাভাবিক, অসুস্থ হয়ে পড়া স্বাভাবিক। এবং সেই ড্যামেজ কন্ট্রোলের মাঝখানে আবার যদি বিজেপির তরফে একটা পরিবর্তন যাত্রা ঘোষণা করে দেওয়া হয়, তাহলে কি হবে? সমস্ত প্রচারের আলো সেই দিকে গিয়ে পড়বে। এইটাকে কন্ট্রোল করার জন্য তৃণমূলের তরফে স্বয়ং তৃণমূল নেত্রী ধর্মতলায় 6 তারিখে, মানে 6ই মার্চ পরশুদিন, তিনি একটা ধর্নায় বসবেন, এবং তারপর থেকে আবার অভিষেক ব্যানার্জি সভা করবেন, তৃণমূল বিভিন্ন এটা ওটা করবে। আমরা যেটা বলতে চাইছি, পুরোপুরি নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। এই আবহে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু, হত্যা বা শহীদ হওয়া যাই বলুন না কেন, তাকে কেন্দ্র করে গোটা বিশ্ব যেভাবে আলোড়িত হয়েছে, ভারতবর্ষ সেখান থেকে বাদ নেই। এবং পশ্চিমবঙ্গ অন্যতম জায়গা যেখানে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু, সেখানে গভীরভাবে একটা ছাপ পড়েছে। এই ছাপ কিন্তু খুব তাড়াতাড়ি মুছে যাবে না। যত নির্বাচন এগিয়ে আসবে, এই আয়াতুল্লাহ আলী খামেনি, ইরান এবং ইরান সংলগ্ন অন্যান্য মুসলিম দেশ রয়েছে, এই আলোচনা আরো বাড়তে থাকবে। এবং এর মাঝে পাকিস্তানের তরফে পাকিস্তান সরকার স্বয়ং তারা একদম ঘোষিতভাবে তারা প্রকাশ্যে বলছে যে ভারত যে কোনো সময় হামলা করতে পারে। দেখুন, ভারতবর্ষ হচ্ছে শান্তিকামী দেশ, ভারত কখনোই আগে কারো উপরে হামলা করেনি, আর ভবিষ্যতেও করবে না। কিন্তু পাকিস্তানের তরফে যদি ক্রমাগত উস্কানি দেওয়া হয়, যদি ক্রমাগত হিংসা চালিয়ে যাওয়া হয়, ইতিমধ্যেই রাজনাথ সিং বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা একাধিকবার বলেছেন যে অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়ে যায়নি। অপারেশন সিঁদুরের যা যা কিছু নিষেধাজ্ঞা ছিল তাই তাই এখনো পর্যন্ত চলছে। সিন্ধু জল চুক্তি বাতিল, সেটা হয়ে রয়েছে। পাকিস্তানের জন্য ভারতীয় ভিসা, ভারতের সঙ্গে বাণিজ্য, ভারতের আকাশ ব্যবহার করা সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। আর পাকিস্তানকে কিন্তু আফগানিস্তানও চোখ রাঙাচ্ছে। পাকিস্তান যুদ্ধ ঘোষণা করেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। সব মিলিয়ে একটা জিও পলিটিক্যাল অবস্থা এতটাই উত্তপ্ত হয়ে রয়েছে। এর মধ্যেই হতে চলেছে পশ্চিমবঙ্গ, কেরল, আসাম, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে বিধানসভা ভোট। অন্য রাজ্যগুলোতে তো ছাপ পড়বেই, পাশাপাশি পশ্চিমবঙ্গে সরাসরি এর এফেক্ট পড়বে। আবার একবার বলছি যে পুরোপুরি
একটা বিভাজন হয়ে যাবে, স্পষ্ট বিভাজন হয়ে যাবে। এবং সেই বিভাজনের একটা ঝলক আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একদম কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখে নিন। দোলের দিন তিনি একটা কর্মসূচি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভবানীপুরে। সেখান থেকে তিনি কি ঘোষণা করেছেন তা দেখলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন, একটু দেখে নিন। हिंदू 60 में जो काम करेगा आने वाला दिन बंगाल में वही राज करेगा। जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। जय जय श्री राम। বন্ধুরা, 16ই মার্চ 10টা রাজ্যের 37টা আসনে রাজ্যসভার ভোট হতে চলেছে। সেই রাজ্যসভার ভোটে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি তাদের প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম মনোনীত করেছে এবং আগেই তৃণমূল 4 জনের নাম ঘোষণা করে দিয়েছে। সেই 4 জনের মধ্যে 2 জন একদম ভিন রাজ্যের, বাংলা উচ্চারণই করতে পারেন না, আর 2 জন কোনো রাজনীতির লোক নন, তাদেরকে পাঠানো হতে চলেছে। তো এই হচ্ছে সিনারিও। মোট 5 জন সহ গোটা দেশ থেকে মোট 37টি আসনে রাজ্যসভায় সাংসদ তারা হবেন। তো এই যে 16ই মার্চ যে ভোটটা হতে চলেছে রাজ্যসভার, তারপরে সম্ভবত বিধানসভা ভোটের ঘোষণা হতে পারে, এমনটা অনুমান করা হচ্ছে। তার আগেও 2-1 দিন আগেও হয়ে যেতে পারে। অতএব নির্বাচন কমিশন কি করবে না করবে সেটার অপেক্ষায় আমরা থাকব। এবং এই বিধানসভা ভোটে এই যে ইরান অন্যতম ইস্যু হতে চলেছে, এ প্রসঙ্গে আপনাদের কি বক্তব্য? আপনারা কোন চোখে দেখছেন? আপনারা কি চান? আপনারা কোন পক্ষে থাকবেন? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর আপনারা যদি আমাদের পাশে থাকতে চান, আরো বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন। সবাইকে দোলযাত্রা ও হোলির শুভেচ্ছা আরো একবার জানিয়ে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।